স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। 50 নম্বরের যে অ্যাক্টিভিটি টাস্কগুলো রয়েছে সেগুলো দেওয়া শুরু করেছি। এর আগে আমি দুটো বিষয় দিয়েছি, ইংরেজি এবং ইতিহাস। যদি তোমরা দেখে না থাকো, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভূগোল বিষয়ের 50 নম্বরের উত্তর। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভূগোল দশম শ্রেণী, পূর্ণমান 50। এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি করে দেব। ভিডিওটি তোমরা একটুও স্কিপ করবে না, শুরু থেকে দেখতে থাকো। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এখানেই পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন দেওয়া হয়েছে। এই কোশ্চেনের অ্যান্সারগুলো এখন আমরা করে নেব। তো চলো তাহলে শুরু করছি। তো দেখো, প্রথমে আমরা এমসিকিউগুলো করে নেব, এক দাগের উত্তরগুলো। প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে। অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ। অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো গিরিখাত। এর উত্তর হয়ে যাবে গিরিখাত। 2 নম্বরে দেখো, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো, এর উত্তর হয়ে যাবে খ নম্বর বার্গস্ট্রুন্ড। 3 নম্বর দেখো, ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে ঠিক জোড়াটি হয়ে যাবে পুদুচেরি, একটি কেন্দ্রশাসিত অঞ্চল। খ নম্বর উত্তর। এবার দেখো, 4-এ রয়েছে আবার একটি ঠিক জোড়াটি নির্বাচন করো। এটি হয়ে যাবে বালিয়াড়ির সঙ্গে বায়ুর সঞ্চয় কাজ। 5 নম্বরে দেখো, ক্রান্তীয় চিরহরিত অরণ্যের উদ্ভিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, এর উত্তর হয়ে যাবে গ নম্বর উদ্ভিদের ডালপালা একসাথে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে। 6 নম্বরে দেখো, অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো সিকিম। ঘ নম্বর। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, এর উত্তর হয়ে যাবে বালিয়াড়ি। তারপরে দেখো, 8 নম্বরে রয়েছে ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে ঠিক জোড়া হয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে মেহগনি। গ নম্বর। 9 নম্বর রয়েছে ভারতের রুড় বলা হয়। ভারতের রুড় কাকে বলা হয়? দুর্গাপুরকে বলা হয়। এর উত্তর হয়ে যাবে খ নম্বর। এবার দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থান পূরণগুলো আমরা করে নেব। এখানে 3টে রয়েছে শূন্যস্থান পূরণ। দেখো, 2-এর 1 নম্বরে, বায়ুর বহন প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। তাহলে শূন্যস্থানে হয়ে যাবে বহন। 2 নম্বরে, ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। শূন্যস্থানে হয়ে যাবে ভূস্বর্গ কাশ্মীর। 3 নম্বরে, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। শূন্যস্থানে হয়ে যাবে উত্তর পূর্ব। এবার দেখো, 3 নম্বরে রয়েছে ঠিক ভুল, যেটা ঠিক, সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল। প্রথমে দেখো 1 নম্বরটি রয়েছে নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ। এটা হয়ে যাবে ঠিক। ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়। এটা হয়ে যাবে ভুল। শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ। এটাও ভুল। তাহলে একটা সত্য, দুটো ভুল। একটা ঠিক, দুটো ভুল। এবার দেখো, 4 নম্বরে রয়েছে স্তম্ভ মেলানো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। প্রথমে দেখো বিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল কি হবে? বিশুদ্ধ কাঁচামাল হয়ে যাবে তুলো। বিশুদ্ধ কাঁচামাল হয়ে যাবে তুলো। মালাবার উপকূল। মালাবার উপকূল হয়ে যাবে কয়াল। হিমবাহ। হিমবাহ হয়ে যাবে ক্রেভাস। তাহলে এই হিমবাহর সঙ্গে হয়ে যাবে ক্রেভাস। তাহলে হয়ে গেল আমাদের স্তম্ভ মেলানো। এবার আমরা চলে যাব বড় কোশ্চেন উত্তরে। 5 দাগ এবং 6 দাগ এবং 7 দাগ, এগুলো আমি পর পর এর উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, এবার পরের প্রশ্ন, পলল ব্যাজনী পর্বতের পাদদেশ সৃষ্টির কারণ। এর সৃষ্টির কারণগুলো কি কি? পর্বতের পাদদেশে ভূমিঢালের হঠাৎ পরিবর্তনের ফলে নদীর বহন ক্ষমতা কমে যায় এবং সমস্ত ক্ষয়জাত পদার্থ যেমন নদীবাহিত পলি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে পলল শঙ্কু গঠন করে।
অনেকগুলি পলল শঙ্কু জুড়ে গিয়ে বিস্তার লাভ করলে এটি অর্ধগোলাকার হাত পাখার মতো দেখতে হয় বলে একে পলল বেজনী বলা হয়। উদাহরণ, পূর্ব হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে অনেক পলল বেজনী দেখা যায়। এই হচ্ছে ছবিটা, পারলে তোমরা এই ছবিটা এঁকে দেবে। এবার যে তার পরের প্রশ্নটি ছিল, পশ্চিম বাহিনী নদী মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন, তার ভৌগোলিক কারণগুলো কি কি? এর উত্তর হচ্ছে, দেখো, পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ না গড়ে ওঠার কারণগুলি হলো, 1 নম্বরে নদীগুলির দৈর্ঘ্য ছোট, তাই পলি কম থাকে জলে। নদীগুলিতে জলের স্রোত বেশি থাকায় মোহনায় পলি সঞ্চিত হতে পারে না। নদীগুলির উপনদীর সংখ্যা কম থাকায় পলি বেশি থাকে না। মোহনা অংশে ভূমির ঢাল বেশি থাকায় পলি সঞ্চিত হতে পারে না। সর্বোপরি আরব সাগর ও খাম্বাত উপসাগর বেশ গভীর, তাই তা পলি সঞ্চয়ের ক্ষেত্রে প্রতিকূল। এরপরে দেখো যে প্রশ্নটি ছিল, অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এর উত্তর হবে, কোনো স্থানে হিমরেখার উচ্চতা নির্ভর করে অক্ষাংশের ভিত্তিতে অবস্থান, ভূমির উচ্চতা, ঋতু পরিবর্তন প্রভৃতির উপর। তাছাড়া আমরা জানি অক্ষাংশের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, ফলে হিমরেখার উচ্চতাও কমে। নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তরে ও দক্ষিণে যেহেতু উষ্ণতা কমতে থাকে, তাই হিমরেখার অবস্থানের উচ্চতাও কমতে থাকে। শীতকালে উষ্ণতা কমে যায় বলে হিমরেখা পর্বতের নিম্নাংশে এবং গ্রীষ্মকালে উষ্ণতা বেড়ে যায় বলে পর্বতের ঊর্ধ্বাংশে অবস্থান করে। তাই দেখা যায় হিমরেখা নিরক্ষীয় অঞ্চলে গড়ে 5500 মিটার, হিমালয় পর্বতে 4500 মিটার, আল্পস পর্বতে 2800 মিটার উচ্চতায় অবস্থান করে। এরপরে যে প্রশ্নটি ছিল, জল বিভাজিকা উন্নয়নের দুটি উদ্দেশ্য। জল বিভাজিকা প্রথমে সংজ্ঞা, যে পাহাড়ি অঞ্চল বা উচ্চভূমি কাছাকাছি অবস্থিত দুটি নদী অববাহিকাকে আলাদা করে সেই উচ্চভূমি বা পাহাড়ি অঞ্চলকে জল বিভাজিকা বলে। এই জল বিভাজিকা উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কোনো নদী অববাহিকা অঞ্চলের বাস্তুতন্ত্র, পরিবেশের উপাদান এবং সম্পদের স্থায়ী উন্নয়ন করা সম্ভব হয়। প্রধান নদীর উপনদীগুলির জলের যোগান মূলত জলবিভাজিকা অঞ্চল থেকেই আসে। সময়ের সাথে সাথে নদীগুলির জলবিভাজিকাকে ক্রমশ ক্ষয় করে তার উচ্চতা ও প্রশস্ততা উভয়ই হ্রাস করতে থাকে। জলবিভাজিকা অঞ্চল যতই বৃহৎ ও উঁচু হয়, সংশ্লিষ্ট নদীগুলি ততই জনবহুল ও স্রোতস্বিনী হয়। এরপরে দেখো যে প্রশ্নটি ছিল, ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব? ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করার উপায়সমূহ নিচে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট, পার্বত্য অঞ্চলে ধাপ চাষ। পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে ধাপ গঠন করে প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায়। এভাবে সমগ্র জমিকে ধাপ চাষের কাজে লাগালে ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে মাঠে হাত থেকে রক্ষা পায়। ফালি চাষ, ভূমি ঢালের আড়াআড়িভাবে ফালি চাষ করে শস্য রোপণ করলে তা ভূমিক্ষয় প্রতিরোধ করে। সমোন্নতি রেখা বরাবর কৃষিকাজ, সমোন্নতি রেখা বরাবর জমিতে বাদ দিলে কৃষি জমি তৈরি করে সমোন্নতি রেখা বরাবর জমিতে বাদ দিয়ে কৃষি জমি তৈরি করে চাষ করলে প্রবাহমান জলের গতি বাধাপ্রাপ্ত হয় এবং মাটি ক্ষয়ের পরিমাণ হ্রাস পায়। এরপরে প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে ঘূর্ণবাত ও প্রদীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 3টে পয়েন্টে পার্থক্য লিখতে হবে: বায়ুর চাপ, স্থায়িত্ব, আবহাওয়ার প্রকৃতি। এর উত্তরগুলো দেখে নাও। এইভাবে পার্থক্যের ছক করতে হবে। প্রথমে হচ্ছে বিষয়, তারপরে ঘূর্ণবাত, আর তারপরে হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত। প্রথম পয়েন্ট, বায়ুর চাপ। কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ থাকে। কেন্দ্রে উচ্চচাপ থাকে। কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ। স্থায়িত্ব স্বল্পস্থায়ী, দীর্ঘস্থায়ী। আবহাওয়ার প্রকৃতি, প্রচুর ঝড় বৃষ্টি হয় আর এখানে শান্ত আবহাওয়া থাকে। তারপরের প্রশ্ন দেখো, হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? ভারতের উত্তর দিকে বিশালাকার প্রাচীরের মতো দণ্ডায়মান হিমালয় পর্বত আমাদের দেশের জলবায়ুকে নানাভাবে প্রভাবিত করে। 1 নম্বর পয়েন্ট, তীব্র শীতের হাত থেকে রক্ষা করে। হিমালয় পর্বত সাইবেরিয়া থেকে আগত অতি শীতল ও শুষ্ক মহাদেশীয় মেরু বায়ু প্রবাহকে ভারতে প্রবেশ করতে বাধা প্রদান করে। এই কারণে দক্ষিণ এশিয়া একই অক্ষাংশে অবস্থিত অন্যান্য মহাদেশের তুলনায় শীতকাল অধিক উষ্ণ হয়। তারপরে পয়েন্ট, বৃষ্টিপাত ঘটায়। হিমালয়
হিমালয় পর্বত দক্ষিণের সমুদ্র থেকে আগত আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে প্রাচীরের মতো বাধা প্রদান করে। এর ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পর্বতের ঢাল বরাবর উপরে উঠে। এরপর ওই বায়ু শীতল ও ঘনীভূত হয়ে উত্তর ভারতে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। মরু জলবায়ু সৃষ্টিতে অবদান। আবহবিজ্ঞানীদের মতে মধ্য এশিয়ার গোবি ও তাকলামাকান মরুভূমি সৃষ্টির ক্ষেত্রে হিমালয় পর্বতের যথেষ্ট অবদান রয়েছে। ভারতের জলবায়ুর উপর এই দুই মরুভূমির প্রভাব কম বেশি অনুভূত হয়। তার পরের প্রশ্ন দেখো, হিমালয়ের সঞ্চয় কাজের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। হিমবাহ ক্ষয়কাজের সকল পদার্থ সৃষ্টি করে সেগুলি পর্বত ও পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। হিমবাহ নিজে এবং জলধারার সাথে মিলিতভাবে কাজ করে পদার্থের সঞ্চয় ঘটায়। হিমবাহের সঞ্চয় কাজে সৃষ্ট ভূমিরূপ গ্রাবরেখা। হিমবাহ ক্ষয়জাত পদার্থগুলিকে হিমবাহের সাথে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত এইরূপ সঞ্চয়কে গ্রাবরেখা বলে। অবস্থানের ভিত্তিতে গ্রাবরেখা বিভিন্ন প্রকার, যেমন পার্শ্ব গ্রাবরেখা। হিমবাহ পদার্থকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার সময় দুই পাশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাবরেখা হলো পার্শ্ব গ্রাবরেখা। মধ্য গ্রাবরেখা দুটি হিমবাহ পাশাপাশি প্রভাবিত হয়ে মিলন অঞ্চলে সঞ্চিত হয়ে তৈরি হয় মধ্য গ্রাবরেখা। প্রান্ত গ্রাবরেখা হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় সেখানে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট হয় প্রান্ত গ্রাবরেখা। ভূমি গ্রাবরেখা হিমালয়ের তলদেশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাবরেখা হল ভূমি গ্রাবরেখা। অবিনস্ত গ্রাবরেখা হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত গ্রাবরেখা হল অবিনস্ত গ্রাবরেখা। বলয়ধর্মী গ্রাবরেখা বলয় আকারে সঞ্চিত গ্রাবরেখাগুলো হল বলয়ধর্মী গ্রাবরেখা। স্তরায়িত গ্রাবরেখা সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে স্তরায়িত গ্রাবরেখা বলে। এই ছবিটা তোমরা পারলে একটু এঁকে দেবে খাতায়। এর পরের প্রশ্ন দেখো, ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়? এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। ভারতের অধিকাংশ কফি দক্ষিণ ভারতের 3টি রাজ্যে উৎপাদন করা হয়, যথা কর্ণাটক। ভারতের মধ্যে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কর্ণাটক। ভারতের মোট উৎপাদনের 72% কফি উৎপাদিত হয় এই রাজ্যের চিকমাগালুর, হাসান, কোদাগু, কুর্গো, মাইসোর, শিমোগা প্রভৃতি জেলায় কফি উৎপাদিত হয়। কেরল ভারতের কফি উৎপাদনে দ্বিতীয় স্থান হচ্ছে কেরল। ভারতের মোট উৎপাদনের 20% কফি উৎপাদিত হয়। ওয়ানড়, পালাক্কড়, ইদুক্কি প্রভৃতি জেলায় কফি উৎপাদিত হয়। তামিলনাড়ু ভারতের মধ্যে কফি উৎপাদনের 3য় স্থান অধিকার করে তামিলনাড়ু। ভারতের মোট উৎপাদনের 6% কফি উৎপাদিত হয়। নীলগিরি, সালেম, কোয়েম্বাটোর, মাদুরাই, তিরুনেলভেলি প্রভৃতি জেলায় কফি উৎপাদিত হয়। কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ উষ্ণতা। প্রথম পয়েন্ট হচ্ছে উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কফি চাষের জন্য আদর্শ। বৃষ্টিপাত 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত কফি চাষের জন্য প্রয়োজন। আর্দ্রতা কফি গাছের বৃদ্ধিতে সাহায্য করে। মৃত্তিকা লৌহ পটাশযুক্ত উর্বর লাল দোআঁশ মাটি ও মৃদু অম্লধর্মী হিউমাস মাটি কফি চাষের পক্ষে উপযোগী। জমির প্রকৃতি জল নিকাশি ব্যবস্থাযুক্ত পাহাড়ি ঢালু জমি প্রয়োজন। ছায়া প্রদানকারী বৃক্ষ প্রত্যক্ষ সূর্য কিরণ কফি গাছের পক্ষে ক্ষতিকারক, তাই কফি বাগিচাগুলোতে ছায়া প্রদানকারী বৃক্ষ যেমন কলা গাছ লাগানো হয়। এবার দেখে নাও পরের প্রশ্ন, ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি নিম্নে বর্ণনা করা হলো। বস্তির অভাব ভারতীয় বড় বড় নগরগুলোতে জনসংখ্যার চাপ এতটাই বেশি যে সকল মানুষের জন্য বাসস্থান বা আবাস স্থলের অভাব পরিলক্ষিত হয়। তাছাড়া মানুষ জীবিকার খোঁজে শহরে চলে এলে এখানে বাসস্থানের অভাব সৃষ্টি হয়। ফলস্বরূপ রেল লাইনের পাশে, রাস্তার ধারে, খালপাড়ে বস্তিতে মানুষ আশ্রয় নেয়। পরিবহন সমস্যা ভারতীয় শহরগুলিতে পরিবহনগত সমস্যাগুলির মধ্যে অন্যতম হল যানজট সম্পর্কিত সমস্যা, যা ভারতের প্রায় প্রতিটি শহরে নিত্যদিনের একটি ঘটনায় পরিণত হয়েছে। বড় বড় নগরগুলির বিপুল পরিমাণ জনসংখ্যার ভিড় সামলানোর জন্য যে পরিমাণ সড়ক পরিবহন ব্যবস্থার বিকাশ প্রয়োজন তা না থাকায়
এই ভারতীয় শহর বা নগরগুলিতে এই ধরনের সমস্যায় পড়তে হয়। পানীয় জলের অভাব। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় জলের, কিন্তু বড় বড় শহরগুলিতে বসবাসকারী মানুষের ব্যবহার ও পানীয় জলের যে বিপুল চাহিদা দেখা যায় তা অনেক সময় পূরণ করা সম্ভব হয় না। ফলে পানীয় জলের জন্য শহর ও নগরগুলিতে হাহাকার দেখা যায়। কেবলমাত্র মানুষের ব্যবহারের প্রয়োজনীয় জল নয়, শিল্প কারখানাগুলিতে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন পড়ে। তাই বর্তমানে শহরগুলিতে জলের বর্ধিত চাহিদা পূরণ করতে শহরের পার্শ্ববর্তী অঞ্চল থেকে জল সংগ্রহ করে প্রয়োজনীয় জলের যোগান দেওয়া হয়ে থাকে। যেমন ভারতের চেন্নাই শহরে জলের অভাবজনিত সমস্যা দেখা যায়। বিদ্যুৎ সরবরাহ সমস্যা। শহর বা নগর একটি দেশ বা অঞ্চলের প্রাণকেন্দ্র হিসাবে বিবেচিত হয়। মনুষ্য পরিষেবামূলক প্রায় সব রকমের কার্যাবলীর উপস্থিতি শহরাঞ্চলে দেখা যায়। শিল্প, পরিবহন, বাণিজ্য, সামাজিক কাজে তাই নগর বা শহরাঞ্চলে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়, কিন্তু ভারতের প্রায় প্রতিটি শহরে চাহিদার তুলনায় বিদ্যুতের যোগানে ঘাটতি দেখা যায়। বেকারত্ব বৃদ্ধি। ভারতীয় নগরগুলিতে গ্রামাঞ্চলের তুলনায় কর্মসংস্থানের সুযোগ থাকে সবথেকে বেশি। তাই গ্রামীণ অঞ্চল থেকে প্রচুর শ্রমিক কাজের আশায় নগরগুলিতে পরিব্রাজন করে, কিন্তু সেই পরিব্রাজনকারী মানুষের সংখ্যা একসময় এতটাই বেড়ে যায় যে সকল মানুষকে কাজের সুযোগ দেওয়া সম্ভব হয় না, ফলে বেকারত্ব বৃদ্ধি পায়। কঠিন বর্জ্য পদার্থজনিত সমস্যা। শহরাঞ্চলের কঠিন বর্জ্য পদার্থজনিত সমস্যা এক বড় সমস্যা। কঠিন পদার্থগুলির মধ্যে অন্যতম হল পরিত্যক্ত কাগজ, পলিথিন ব্যাগ, কাঁচ ও প্লাস্টিকের বোতল, পারিবারিক বর্জ্য, মেডিকেল বর্জ্য, শিল্প কারখানার বর্জ্য প্রভৃতি। প্রতিদিন প্রচুর পরিমাণ বর্জ্য পদার্থ শহরাঞ্চলে সৃষ্টি হয়ে থাকে, যা নিক্ষেপ করার জন্য প্রয়োজনীয় জায়গার অভাব দেখা যায়। শুধু তাই নয়, এই বর্জ্যগুলির ব্যবস্থাপনার উপযুক্ত পরিকাঠামো ভারতের বেশিরভাগ শহরে নেই।